চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে গড় পাসের হার ৫৮.৮৩%। এবারও ফল প্রকাশে নেই কোনো আনুষ্ঠানিকতা। সকাল ১০টায় পরীক্ষার ফল দেশের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ করা হয়। SMS এর মাধ্যমেও জানা যাবে ফল। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২,৫১,১১১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৬,১৮,০১৫ জন ছাত্র এবং ৬,৩৩,০৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। এবছর ছাত্রের চেয়ে ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে ৫৯,২৩২ জন। ছাত্রী জিপিএ 5 পেয়েছে ছাত্রদের চেয়ে ৪,৯৯১টা, প্রায় ৫,০০০ জিপিএ 5 বেশি পেয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে শুরু হয়েছে ভোট গ্রহণ। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৩ পদে লড়ছেন ২৪৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ১৮ ও জিএস পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জন। ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ৯৯০টি বুথে ভোট দিতে পারবেন ভোটাররা। আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে কাজ করছে প্রায় ২,৩০০ পুলিশ সদস্য। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব সদস্য নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন থাকবেন। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণার কথা রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্প্রতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। জিএস পদে জয়লাভ করেছেন একই প্যানেলের সাইদ বিন হাবিব। অন্যদিকে এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইবুর রহমান তৌফিক। ভোর 4:30টার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়। চাকসুর 14টি হলের ফলাফল অনুযায়ী ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন ৭,২২১টি। জিএস পদে সাইদ বিন হাবিব ভোট পেয়েছেন ৭,২৯৫টি। অন্যদিকে এজিএস পদে আইবুর রহমান তৌফিক ভোট পেয়েছেন ৬,৪৪১টি। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিজয়ীরা। সংস্কার এবং ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে একমত হলেও জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে একমত হতে পারেননি রাজনৈতিক দলগুলো। বিষয়টি নিয়ে সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টা ও কমিশন প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে যোগ দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং দলগুলো জুলাই সনদে ১৭ অক্টোবর সই করবে বলে আশা করেন। তবে বাম জোট বৈঠকে সনদে স্বাক্ষর না করার ঘোষণা এবং এনসিপির সিদ্ধান্তহীনতার কথা জানিয়েছে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই করবে সব রাজনৈতিক দলগুলো। এর আয়োজন যখন চূড়ান্ত, ঠিক তখনই জুলাই সনদ নিয়ে দেখা দিয়েছে নতুন সংকট। সনদের সংস্কার প্রস্তাব নিয়ে দলগুলো একমত হলেও এর বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে দেখা দিয়েছে। আর এটি নিরসন করতেই দলগুলোকে নিয়ে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। যদিও জাতীয় সনদ সমস্ত রকম তথ্য সম্বলিত হওয়ার পর প্রায় 40 পৃষ্ঠার মতো, সেক্ষেত্রে আমরা স্বাক্ষরের জন্য অঙ্গীকারনামার যে পাতাটি সেটি রাখবো, যাতে করে আপনারা স্বাক্ষর করতে পারেন এবং স্বাক্ষর করার পরে সেগুলো সন্নিবেশিত করা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পন্ন হচ্ছে, পাশাপাশি আপনাদের দিক থেকে যে সহযোগিতা অব্যাহত আছে তাতে আমরা আশাবাদী। বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে জানিয়ে সনদে সবাইকে সই করার আহ্বান জানান। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সারা জাতি এটা বড় রকমের উৎসবের মধ্যে আমরা শরীক হব, সবাই স্বাক্ষর করব এবং যেই কলমে স্বাক্ষর করলাম
সেই কলমগুলো যাতে করে রক্ষিত হবে। আপনারা যেরকম সবাই মিলে এই সনদ তৈরি করেছেন, আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসমুক্ত নির্বাচনটা করে দেওয়া। বৈঠকে যোগ দিয়ে জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কনস্টিটিউয়েন্ট পাওয়ার যারা দিতে পারে আর্টিকেল 7 অনুসারে সেই জনগণের, তারা রিপাবলিকের সর্বময় ক্ষমতার মালিক, তাদের পক্ষ থেকে যখন সেটা কনসেন্ট আসবে তখন সেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হচ্ছে, এবং সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অনুবলে আমরা সেগুলো করতে বাধ্য হব যারা পার্লামেন্টে যাবে। জুলাই সনদের বিষয়ে একমত হলেও বাস্তবায়ন নিয়ে ভিন্নমত প্রকাশ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একটা সুন্দর, সঠিক, গ্রহণযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং শতভাগ জনমতের প্রতিফলন যাতে ঘটতে পারে, এই ধরনের একটা সিস্টেমে নির্বাচন হওয়া দরকার বলে আমি মনে করি। জুলাই সনদ বাস্তবায়নের পথটাকে পরিষ্কার করে তারপরে আমরা সনদ স্বাক্ষর করার দিকে অগ্রসর হব। জাতির কাছে সবগুলো বিষয়কে পরিষ্কার করে তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হলে তবেই সেটা বাংলাদেশে কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং জাতির প্রত্যাশাকে পূরণ করা সম্ভব। জাতির একটি ম্যান্ডেট পাওয়ার মাধ্যম, এই ম্যান্ডেট পাওয়ার মাধ্যমকে কোনো অবস্থাতেই বিলম্ব করার সুযোগ নেই। আমাদের বক্তব্য হচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে। জুলাই সনদে স্বাক্ষর করা না করার বিষয়ে বৃহস্পতিবার প্রেস ব্রিফিংও করার ঘোষণা দিয়েছে বাম জোট। এই গণভোটের তারিখটা নির্ধারণ করবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হলে সব দলের সংসদ সদস্য থাকবে, এতে এককভাবে কোনো দল অতিরিক্ত ক্ষমতা দেখাতে পারবে না। বুধবার পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এছাড়াও তিনি আরও বলেন, এই দেশকে পরিবর্তন করতে হলে রাজনীতিবিদদের রাজনীতি পরিবর্তন প্রয়োজন। সরকারি অফিস আদালতকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করতে হলে প্রয়োজন বেতন 2 থেকে 3 গুণ বাড়িয়ে দিতে হবে। তাহলে সংসদে যদি 300 আসন থাকে, তার 3 গুণ সংসদ সদস্য, অর্থাৎ 3 বিশে 60 জন এমপি আমাদের দলের সংসদে থাকবে। ঠিক একইভাবে অন্যান্য দল এইভাবে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সংসদ সদস্য তাদের সংসদে থাকবে। তাহলে হয়তো কি সব দলের প্রতিনিধি সংসদে থাকতো, কোনো একক দলের মাতব্বরি কিংবা ছড়ি ঘুরানোটা থাকতো না। নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক, উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আরও বলেন, উচ্চ আদালতের বিচারক অনেক সময় নিম্ন আদালতে ইন্সপেকশনে যান, কিন্তু তা আনন্দ ভ্রমণে পরিণত হয়। নারায়ণগঞ্জের ফতুল্লা সার্কিট হাউসে ইবেল বন্ড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ অনেকে। নিম্ন আদালতে যেই মামলাটা নিষ্পত্তি হয়, উচ্চ আদালতে সেটা বছরের পর বছর ঝুলে থাকে। যেমন একটা এক্সাম্পল দেখেন, শিশু আসিয়ার সেই মর্মান্তিক রেপের ঘটনায় যে মৃত্যু, আমরা আইন পরিবর্তন করলাম, নিম্ন আদালতে আমরা 1 মাসের মধ্যে বিচার সম্পন্ন করলাম, কিন্তু উচ্চ আদালতে এটা আগামী কয়েক বছরে নিষ্পন্ন হবে নাকি আমরা জানি না। তো এখানে আমাদের কাছে মনে হয় এখানে উচ্চ আদালতে অনেক জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পাঠাননগর ইউনিয়নের কন্ট্রাক্টর মসজিদ থেকে দাইয়া বিবি হয়ে নাপিতঘাটা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে রয়েছে চরম নাজুক অবস্থায়। রাস্তার ভাঙ্গাচোরা, খানাখন্দ আর কাদার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্র আরও জানাচ্ছেন শামস্তাবিজ উচ্ছ্বাস। ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়নের প্রাণকেন্দ্র কন্ট্রাক্টর মসজিদ থেকে শুরু হয়ে দাইয়া বিবি ও নাপিতঘাটা পর্যন্ত এই সড়কটি যেন দশকের পর দশক ধরে ভুলে যাওয়া এক অবকাঠামো। 2024 সালের ভয়াবহ বন্যায় সড়কটি পুরোপুরি ভেঙে পড়ে, আর তারপর থেকে এটি প্রায় চলাচলের অনুপযোগী। প্রতিদিন প্রায় 20,000 মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করলেও উন্নয়নের ছোঁয়া মেলেনি একটুও। কোনো লোকের যদি জরুরি ভিত্তিতে কোনো ডাক্তার কাছে নেওয়ার জন্য কোনো লোক যদি উদ্যোক্তা নেই, অনেক দূর ঘুরে আমাদেরকে যাইতে হয়। আমাদের এখানে যে যারা ফার্মাসি ব্যবসায়ী আছে বা বিভিন্ন ব্যবসায়ী আছে, তাদের জন্য বড় বড় কোম্পানির যে গাড়িগুলা
আসতে পারে না। স্থানীয়দের অভিযোগ, সড়কের নাম পরিবর্তন নিয়ে দ্বন্দ্বের কারণে এই রাস্তার উন্নয়ন কাজ অনিচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান এই রাস্তাটি তাদের মায়ের নামে করতে চাইলে এলাকাবাসী আপত্তিতে তা ব্যর্থ হয়। তারপর থেকে অগ্রগতি থেমে যায়। কেউ যদি কোনো শাস্তি পেতে যায়, এই রাস্তার ওই মাথা থেকে এই মাথা 3 কিলো পর্যন্ত জার্নি করলে তার এই পৃথিবীতে একটা শাস্তি পাওয়া হয়ে যাবে। আমাদের আশেপাশে এত প্রভাবশালী মানুষ, কিন্তু কারো কোনো এটাতে যেন কোনো মাথা ব্যথা নেই, কোনো অনুভূতি নেই। এমন অবস্থা মানুষ তো চলা হয়ে যায় দূরের কথা, মানুষ এখন ভ্যান গাইড করি হয়তো পারে না। একদিক গাড়ি চালাইলে আরেকদিকে গাড়ি উল্টে যেতে চায়। অনেক টন্ডন পড়ে গেছে, অনেক সিএনজি পড়ে গেছে। পাঠাননগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটিতে অতি সহসায় কাজ আরম্ভ করা হবে বলে জানিয়েছে এলজিডির নির্বাহী প্রকৌশলী। পল্লী অবকাঠামো প্রজেক্ট ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই প্রজেক্টের আন্ডারে আমরা টেন্ডার করেছি। ইতিমধ্যে টেন্ডার ওপেন হয়ে গেছে। এটা প্রাকলিত মূল্য প্রায় 8 কোটি টাকা। 10 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটার রাস্তা বেশ ক্ষতিগ্রস্ত, সেটা আমরা এই স্কিমের মাধ্যমে মেরামত করে দেব। রাস্তাটির গুরুত্ব শুধু ছাগলনাইয়া নয়, পার্শ্ববর্তী ফেনী সদর থানার মোটবি ইউনিয়নের শাহাপুর, লস্করহাট, 7 শতাব্দী সহ 10টিরও বেশি গ্রামের মানুষ এই রাস্তা ব্যবহার করে। এটি যেন একটি লাইফলাইন, অথচ সেই লাইফলাইনের আজ মরণ দশা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দ্রুততম সময়ের মধ্যে ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে গণসমাবেশের আয়োজন করেছে ফরিদপুরের সর্বস্তরের জনগণ। দর্শক, এই মুহূর্তে ফরিদপুরের প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে কি বলছেন ফরিদপুরবাসী, কেন তারা আলাদা বিভাগ চাচ্ছেন, জানাবেন আমাদের। জি শাহেলি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বিগত বেশ অনেকদিন যাবতই কিন্তু ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে কিন্তু একটা দাবি উঠে আসছিল ফরিদপুরে। বিশেষ করে ফরিদপুরের যে 5টি জেলা রয়েছে, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এবং রাজবাড়ী নিয়ে যে 5টি জেলার যে একটি আন্দোলন হয়ে আসছিল যে বৃহত্তর ফরিদপুরকে বিভাগ ঘোষণা করার, সেই প্রেক্ষিতে কিন্তু বিগত সরকার থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ফরিদপুর বিভাগ বাস্তবায়নের দাবিতে কিন্তু নানা সময় কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে আসছিল। তবে সর্বশেষ যে ফরিদপুর বিভাগ নামেই যে বিভাগ ঘোষণা হবে, এরপর থেকে কিন্তু নানা ধরনের বিভিন্ন ধরনের যে আন্দোলন সংগ্রাম কিন্তু করে আসছিল। এরই ধারাবাহিকতা কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে ফরিদপুরের যে শরীয়তপুর জেলার যারা বাসিন্দা যারা রয়েছেন, তারা কিন্তু এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য কিন্তু তারা কিন্তু বিভিন্ন সময় তারা কিন্তু ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বলে ফরিদপুরের সাধারণ মানুষ বলছেন। তবে আমরা এখন কথা বলবো, এখানে আজ সকাল থেকে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সব ধরনের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। আমি এখন তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো মূলত আপনাদের এই যে আন্দোলন আপনারা ডাক দিয়েছেন, আপনাদের দাবিগুলো মূলত কি? আমরা বৃহত্তর ফরিদপুরকে কেন্দ্র করে যে দীর্ঘদিনের এই গণমানুষের দাবি যে ফরিদপুর নামে ফরিদপুর বিভাগ হবে এবং এই ফরিদপুর জেলার আওতাধীন একসময় যে সাব ডিভিশন ছিল ফরিদপুরের রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর নিয়ে যে 5টি জেলা হয়েছে নতুন জেলা, সেই জেলাকে নিয়ে একটি ফরিদপুর বিভাগের জন্য যে প্রস্তাব জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জনি, জানাচ্ছিলেন ফরিদপুর বিভাগ বাস্তবায়নের গণসমাবেশের সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ। শিশু সুরক্ষা, জলবায়ু, ন্যায় বিচার এবং শিক্ষা প্রসারে তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি মনোনীত হয়েছেন। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আর জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 2025 সালে এসএসসি পাশ করে বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছেন। বয়স মাত্র 17 বছর, অথচ এরই মধ্যে শিশু সুরক্ষা, জলবায়ু, ন্যায় বিচার আর শিক্ষার প্রসারে কাজ করে অর্জন করেছেন আন্তর্জাতিক স্বীকৃতি। গত 3 বছর ধরে মাঠ পর্যায়ে কর্মশালা, অনলাইন প্রচারণা, ওয়েবিনার ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলে বাল্যবিবাহ,
শিশু শ্রম ও শিক্ষা বঞ্চনার মতো সমস্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলছেন সুদীপ্ত। স্বীকৃতিস্বরূপ শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার 2025-এর জন্য মনোনীত হয়েছেন তিনি। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে শিশুদের জন্য কাজ করতে চান সুদীপ্ত। শিশুদের যে চাহিদা এগুলো শিশুরা ছাড়া অন্য কেউ পূরণ করতে পারে না, তো সেক্ষেত্রে শিশুরা যখন শিশুদের নিয়ে কাজ করবে তখনই আর কি দেখা যাচ্ছে শিশুদের সমস্যাগুলো ফলপ্রসূ হতে পারে। সুদীপ্তর এমন অর্জনে গর্বিত তার স্বজনরাও। শিশু সাহিত্যে যে নোবেল পুরস্কারে মনোনীত হয়েছে এর জন্য আমি গর্বিত। এটা একটা অনেক অর্জন। ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এটা না, ও একটা ভালো মানুষ হোক, সবাইকে সাহায্য করুক, ও যেন বড় কিছু হয়, এইটি আমাদের সবার কাছে প্রার্থনা। জাতীয় শিশু পুরস্কার, যেটাকে আমরা শিশু নোবেল হিসেবে জানি, সেখানে সে মনোনীত হয়েছে। সাতক্ষীরার একজন কৃতি সন্তান হিসেবে সে ইতিমধ্যেই পরিচয় পেয়ে গেছে, আর আমরা আশা করছি যে সে এটা পাবে। সুদীপ্তর এমন অর্জন সকলের জন্য গর্বের, তাই এই সফলতা সাতক্ষীরার পরিচিতি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেবে বলে মনে করেন জেলা শিশু বিষয়ক এই কর্মকর্তা। সুদীপ্ত যেরকমভাবে তার কাজ করেছে এবং তার এই কাজের ধারা অব্যাহত রাখবে বলেই আমরা বিশ্বাস করি, এবং আমাদের আজকে শিশুরা সুদীপ্তকে দেখে সামনে আরও ভালো ভালো কাজ করতে অনুপ্রেরণা পাবে বলেই আমি বিশ্বাস করি। সাতক্ষীরার সুদীপ্ত সহ বাংলাদেশ থেকে 33 জন শিশু মনোনয়ন পেয়েছে। বয়স কম হলেও তিনি প্রমাণ করেছেন সংকল্প আর সাহস থাকলে বয়স কোনো বাধা নয়। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়ে দেওয়ার স্বপ্ন বুকে নিয়ে এগিয়ে যাচ্ছেন সুদীপ্ত। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা আদায়ে গতকাল প্রায় 2.5 ঘন্টা শাহবাগ মোড়ে অবস্থান শেষে বিকেল 4:45টায় অবরোধ তুলে মিছিল নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান। বিকেল 4:45 দিকে অবরোধ কর্মসূচি শেষ করার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, সরকার তাদের দাবি মেনে না নিলে বৃহস্পতিবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করবেন। বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহ আল আজিজ, গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বানি ইসরায়েল, গাংনী উপজেলা বিএনপির সভাপতি উদ্দিন কালু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু উপস্থিত ছিলেন। জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজের সভাপতিত্বে জেলা প্রশাসক হাসিনা বেগম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে ইলাহি মাকাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। লক্ষ্মীপুরের রায়পুরে এলসিইডি নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। রায়পুর পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় পৌরসভার কর্মকর্তা কর্মচারী সহ নগরবাসীদের হাত ধোয়ার পদ্ধতি শেখান রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসার। পরে পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ মোর্শেদের সঞ্চালনায় এবং পৌর প্রশাসক মেহেদী হাসান কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌরসভার কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী ও বর্ণাঢ্য র্যালি করা হয়। এ সময় বিদ্যালয়টির শিক্ষার্থীদের বিশ্ব হাত ধোয়া দিবসের গুরুত্ব, হাত ধোয়ার বিভিন্ন বিষয়ে কলাকৌশল প্রদর্শন করে দেখান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রিপা পারভিন, উপসহকারী প্রকৌশলী রাকিবুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। কুড়িগ্রামে গুড নেইবার্স বাংলাদেশের নিজস্ব অর্থায়নে কিশোরী কর্নার উদ্বোধন ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে কুড়িগ্রাম যাত্রাপুর বালিকা বিদ্যালয়ে কিশোরী কর্নার উদ্বোধন ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন। কক্সবাজারে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। বুধবার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান। অরুণোদয় স্কুলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি ছিলেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে স্মার্ট হোয়াইট ক্যান বিতরণ করা হয়। মুন্সিগঞ্জের শ্রীনগর কলেজ এলাকায় ৪ যুবকের অস্ত্র চালানোর প্রশিক্ষণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার ঘটনায় জড়িত রাসেল বাহিনীর ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল হাওলাদার, তার সহযোগী শাখাওয়াত ব্যাপারী ও তারেক খান। বুধবার মুন্সিগঞ্জ জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। টিপ দেন, টিপ দেন। কি খাবেন খান। পালায় কি? আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হয়। টিভি দিস না। ধানের শীষে ভোট দিতে মানুষকে উৎসাহিত করতে রাজধানীর ধোলাইখাল, নারিন্দা, ওয়ারী সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে ঢাকা ৬ নম্বর আসনে নমিনেশন প্রত্যাশী আবুল বাশার। প্রচারণা ও সংযোগ শেষে ধানের শীষের প্রার্থী বলেন, তিনি নির্বাচিত হলে দেশের মানবতা বান্ধব শাসন ব্যবস্থা চালু করবেন এবং সবার প্রতি সমান আচরণের মাধ্যমে এলাকার উন্নয়ন করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এ সময় এলাকার বিভিন্ন স্তরের হাজার হাজার ভোটার গণসংযোগে অংশগ্রহণ করেন। হুঙ্কার দিয়ে বা ভয়ভীতি দেখিয়ে জাতীয় নির্বাচন পেছানো যাবে না, কারণ জনগণ এখন ভোট ও নির্বাচনের পক্ষে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বুধবার মুন্সিগঞ্জের সিরাজদি খান ঈদগাহ মাঠের সুনিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব কথা বলেন। অন্যায় অত্যাচার সহ্য করেন না, অধীর আগ্রহে অপেক্ষা করছি কে আমাদের প্রধান অতিথি শক্তিশালী ইউনিট সিরাজদি খান উপজেলা বিএনপি অঙ্গ শাখা। আপনারা জানেন আমি তার সাথে সেই জন্য উনি অনুভব করে। মাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসভা করেছে উপজেলা বিএনপি। বুধবার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দের চর বাজার মাঠে এই জনসভার আয়োজন করা হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন হাতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি কামান জামাল মোল্লা। শিবচর উপজেলা বিএনপির সভাপতি সাহাদাত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা, সদস্য মাহবুব রহমান মাদবর, শহীদুল ইসবাকাউল করিম খান, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম সহ অনেকে।
জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখা। বুধবার রংপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের রংপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা নূর আলম সিদ্দিক, জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ আলী মেজবা, সহ সভাপতি হাফেজ শফিউল আলম, জেলা সাংগঠনিক সম্পাদক ও মাওলানা মাহবুবুর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরে জুলাই সনদের আইন ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের জামাত ইসলামী। শ্রীপুর উপজেলা কার্যালয় চত্বরে উপজেলা আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামাতের আমির ডক্টর জাহাঙ্গীর আলম। মানববন্ধনে জেলা ও উপজেলা জামাতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কুষ্টিয়া 3 সদর আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা বলেছেন, আয়নাঘর আর যাতে ফিরে না আসে এজন্য জামাতের এই 5 দফা পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা বাস্তবায়ন হলে আগামীতে এদেশে আর কেউ আয়নাঘর তৈরি করার দুঃসাহস দেখাবে না। বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন আমির হামজা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে বুধবার দুপুরে উপজেলার তৃণমূল নেতাদের নিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন ও সকল প্রশাসনের উদ্দেশ্য করে বলেন, কোনো পক্ষপাতিত্ব নয়, নিরপেক্ষ থেকে কাজ করে যেতে হবে। তা না হলে জনরোষ এমন একটি জিনিস যা জনগণ কাউকে ছাড় দিবে না, সেটি যেন পতিত স্বৈরাচারী সরকারের মতো হতে না হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন সহ তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে বসতবাড়িতে চাষযোগ্য ফসলের আবাদ বৃদ্ধি, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার জেলা বীজ প্রত্যয়ন অফিসের কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা ইমরান হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলার সহকারী কৃষি অফিসারগণ সহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন। ক্ষমতার দাপটে শিক্ষার পরিবেশ ও মান তছনছ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের হারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষার গুণগত মান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিগত 17 বছরের শিক্ষার মান পরিবেশ সব ধ্বংস করেছে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। বিএনপি ধ্বংসযোগ্য চায় না, বিদ্যালয়ের রাজনীতি চায় না, তবে শিক্ষা ব্যবস্থা ঠিক করতে যা যা প্রয়োজন তা বাস্তবায়ন করবে বিএনপি। বিভিন্ন কর্মকাণ্ডে, সামাজিক কর্মকাণ্ডে আপনাদের সঙ্গে আমার জীবনটা গাঁথা হয়ে গিয়েছে। আমি জীবনে যতদিন বেঁচে আছি, আমি ভালো একটা কাজ যদি করতে পারি তাহলে আমি মনে করি আমার রাজনৈতিক কর্মকাণ্ড সার্থক হবে। কক্সবাজারে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাক বৃত্তিমূলক পর্যায়ে বিদ্যালয় বহির্ভূত কিশোর কিশোরীদের স্কিলফো কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় 6 মাস ব্যাপী এই কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আব্দুল মান্নান। অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মিয়া, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক গুলশান আক্তার বক্তব্য রাখেন।
আজকে আমাদের অংশগ্রহণকারীর মধ্যে উপস্থিত আছেন আমাদের শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম গোসাইরহাট উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বৃক্ষরোপণ করেছেন। তিনি নাগেরপাড়া ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগেরপাড়া ইউনিয়ন ভূমি অফিস এবং গোসাইরহাট পৌরসভা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষা কার্যক্রমের মনোনয়ন, ভূমি সেবার মান বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজীকরণ করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সানিয়া বিনতে আফজল। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা জাকের পার্টি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক সাংগঠনিক জনসভা ও র্যালি হয়েছে। কালামৃধা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মুজিবুর রহমান মুন্সির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলার সাংগঠনিক বিভাগীয় সভাপতি শামসুল আল সিরাজ মুন্সি। এতে বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা ১-এর সভাপতি আব্দুর রাজ্জাক ব্যাপারী, ভাঙ্গা উপজেলার সভাপতি আলমগীর কবির, সাধারণ সম্পাদক বায়েজিদ মুন্সি, সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নান্না, জেলা যুব ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক টিটু খান সহ আরো অনেকে। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।